ভাই মাইরা দিছে জয়, খুবই আনন্দ লাগতেছে। যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যেই আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন যে সংস্কার কারে বলে, কত প্রকার কি সেটাই তিনি দেখানোর চেষ্টা করছেন। আমি আজকের এই সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে খুবই কি বলা হয় আনন্দিত হয়েছি। এটা দরকার ছিল, কারণ একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই। হ্যাঁ ভাই, অনেক মাছ আছে ভাই, খুব পিছলা মাছ, যেমন টাকি মাছ, শোল মাছ, শিং মাছ, এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে, পিছলা তো ছুইটা যায়। ওই স্যার বুঝছেন ওই কাজটাই করছে, ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল। আসল মাস্টার মাইন্ড ভাই ওনার মগজের ভিতরেই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষ আলো দেখতে পাচ্ছে, আলো। জাকির নায়েক না, তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো বাচ্চারা, জাকির নায়েককে দেবো। এই প্রতিটা দেশ ভারত এক খাকি মাগি, এক খুনি, এক চোরকে আশ্রয় দিয়েছে। আমরা রিকোয়েস্ট করেছি হাসিনা মাগিকে দে। এই চোরের দেশ, কুত্তার দেশ, নেমো খারাপের দেশ ভারত দেয় না। একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে, আপনি গা শিউরে উঠবেন, যেটা কি আশ্চর্য। হ্যাঁ, এই জন্যই বলছি অকল্পনীয়। এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি অ্যাকশন? আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শক্ত চালে দিশেহারা ৩ দল চিফ জাস্টিস, সেনাপ্রধান কি চান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে শক্ত চাল দিয়েছেন বা দৃঢ় অবস্থান নিয়েছেন। দর্শক, এই ভিডিওটা যখন করছি ঠিক তার ১২ মিনিট আগে দৈনিক কালবেলা একটা চাঞ্চল্যকর খবর সামনে নিয়ে এসেছে। ৯টা ১৮ মিনিটে তারা এই খবরটা পাবলিশ করে তাদের অনলাইনে। চুরা দেবো কুত্তার বাচ্চারা, জাকির নায়েককে দেবো। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে। ডক্টর জাকির নায়েক বিশ্ব বরেণ্য একজন ইসলামিক চিন্তাবিদ। ওনার কথাবার্তা শুনলে আমার মনে হয় ওনার পুরা ব্রেইনটার ভিতরে আছে আমাদের ইসলাম। পুরা ব্রেইনের ভিতরে ইসলামটা এমন পজিটিভ ভাবে ডাটা বেজের মতো ঢুকানো আছে, অন্য যে কোনো ধর্মের লোকজনরা যে কোনো তথ্যের ব্যাপারে ওনাকে যদি চ্যালেঞ্জ করে, অত্যন্ত প্র্যাগমেটিক ওয়েতে, লজিক্যাল ওয়েতে তাদেরকে উনি মোকাবেলা করেন, এবং এত সফলভাবে মোকাবেলা করেন, গর্বে আমার বুকটা ভরে যায়। এখন জাকির নায়েককে বাংলাদেশে অপছন্দ কারা করে? আওয়ামী লীগ পছন্দ করে না। আমার এই কথাটা মিথ্যা, কিন্তু আওয়ামী লীগ পছন্দ করে না এটা বলা ঠিক হবে না, কারণ আওয়ামী লীগের অনেক লোককে আমি দেখেছি জাকির নায়েকের মন্তব্য শুনতে। তাইলে আওয়ামী লীগ পছন্দ করে না এটা কেন বললাম? 2015 না 16তে ভারতীয় চাকরানি হাসিনা মাগি জাকির নায়েকের বাংলাদেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে। এই হাসিনা মাগি সে কারো জন্য ভালো না, শুধু তার জন্য সে নিজে ভালো। হাসিনা মাগি যখন পালাইছে, হাসিনা মাগি কি আওয়ামী লীগের কোন নেতার কর্মীরে বগলে কইরা নিছে? যারা হাসিনা হাসিনা পেয়া বগল বাজানার কান দেন তাকে নিছে? আপনারা দেহ অনুষ্ঠা খাইতেছেন রাস্তাঘাটে। আপনাদের একটা কথা আছে না, বেশ্যাপাড়ায় 10 বছর বেশ্যা থাকলে তার কি কোনো বোধশোধ থাকে? আপনারা হইছেন এখন ওই বেশ্যা। আপনাদের জ্ঞান কই? আপনাদের সচেতনতা কোথায়? এই হাসিনা মাগি এবং বাংলাদেশে কতগুলো লোফার আছে না, যারা পীর দাবি করে, লোফার, হারামজাদা, বদমাইশ, মাইজবান্ডার, অমুক জায়গা কুতুব, অমুক জায়গা কুতুব, যারা ইসলামকে বিকৃত করে, যারা ইসলামকে মিসইন্টারপ্রেট করে, যারা ইসলামকে নেগেটিভলি প্রচার করে, এরা জাকির নায়েককে দেখতে পারবে না, কারণ যোগ্যতার মাপকাঠিতে জাকির নায়েকের এক ফোঁটা পেশাবের যোগ্যতায় সব লোকজনদের নাই। হাসিনা মাগির মনি ভারত ইতিমধ্যে বলেছে সে ভারতে অভিযুক্ত একজন আসামি, তাকে জন্য এক্সট্রাডাইট করে। এই প্রতিটা দেশ ভারত এক খানকি মাগি, এক খুনি, এক চোরকে আশ্রয় দিয়েছে। আমরা রিকোয়েস্ট করেছি হাসিনা মাগিকে দে। এই চোরের দেশ, কুত্তার দেশ, নেমো খারাপের দেশ ভারত দেয় না। আর তারা বলে জাকির নায়েক আসলে তাকে যেন তাদেরকে দেওয়া হয়। কুত্তার বাচ্চা ভারত। আমার দেশে যদি একজন জেনারেল জন্মায়, ওয়ান পেরনের মতো, জাকির নায়েক না, তোদের পাশার মধ্যে আমরা মিজাল চুরা দেবো কুত্তার বাচ্চারা, জাকির নায়েককে দেবো। একেবারেই ছাই দিয়া ধরার মতো ভাই। হ্যাঁ ভাই, অনেক মাছ আছে ভাই, খুব পিছলা মাছ, যেমন টাকি মাছ, শোল মাছ, শিং মাছ, এগুলো ধরতে হলে ভাই ছাই লাগে, পিছলা তো ছুইটা যায়। ওই স্যার বুঝছেন ওই কাজটাই করছে, ছাই হাতে নিয়ে চুপচাপ বসা ছিল। আপনাদেরকে বলার সুযোগ করে দিছে, মানুষ যেন আপনাদেরকে বুঝতে পারে। আর দেখেন সারা দেশে যেসব চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে,
আর সারা দেশে যেসব অপকর্ম হয়েছে, যে অপকর্মগুলোর কারণে ডক্টর ইউনূস স্যারকে কিন্তু বারবার আঙুল তুলে বলা হচ্ছিল যে উনি অথর্ব, উনি দেশ চালাতে পারবে না, দেশ আগেই ভালো ছিল। আর দেশ এখন খারাপ কেন, কাদের কারণে খারাপ, এটা কিন্তু উনি মুখে বলে নাই, উনি দেখার সুযোগ করে দিছে যে ওহে জনগণ, তোমরাই দেখো দেশ কোন পথে যাচ্ছে, কারা দেশকে খারাপের পথে নিয়ে যাচ্ছে। আগের জনকে তোমরা কেন সরাইলা, কেন 2000 মানুষ রক্ত দিলা, কেন 40,000 পঙ্গু হইলা, কি কারণে তাকে সরাইলা? নিশ্চয়ই সে জুলুমবাজ ছিল, কিন্তু জুলুমবাজ চলে যাওয়ার পর বাংলাদেশ কি জুলুমবাজ মুক্ত হয়ে গেল? না, জুলুমবাজ মুক্ত হয় নাই, জুলুম মুক্ত হয় নাই ভাই। এই জুলুমটা দেখার সুযোগ করে দিছে আপনাদেরকে, আপনারা এটা বুঝতে পারেন নাই। আপনারা ব্যস্ত ছিলেন ওই টেম্পো স্ট্যান্ড নিয়ে, বালু মহল নিয়ে, জল মহল নিয়ে, আর মামলা বাণিজ্য নিয়ে। মামলা বাণিজ্য তো ভাই পুরা দমে চলতেছে। গত 15 মাসে মামলা বাণিজ্য আমার মনে হয় হাজার কোটি টাকা ছাড়াই চলে গেছে, এমন ভাবে চলতেছে। মানুষ এগুলাই চোখে দেখতেছিল। ডক্টর ইউনূস স্যার এরকম কোন সিদ্ধান্ত নেয় না, এই কারফু দাও, ধরপাকড় করো, আয়না ঘরে ঢুকাও, ধইরা পা ভাঙ্গা দাও, কোমর ভাঙ্গা দাও, ফাঁসিতে ঝুলাও, এরকম কোনো কথা বলে নাই। উনি বারবার সাবধান করতেছিল এবং চুপচাপ দেখতেছিল এবং আমাদেরকে দেখার সুযোগ কইরা দিতেছিল। উনি তো ইচ্ছা করলে শেখ হাসিনা যেভাবে দমন করছে, হ্যাঁ, শেখ হাসিনা যেভাবে দমন করে রাখতো না সবাইরে, ওইভাবেই তো দমন করতে পারতো। কিন্তু সেটা কি ভালো একটা মেসেজ যাইতো সারা পৃথিবীতে? যাইতো না। আপনারাই বলতেন এক হাসিনা গেছে, আরেক হাসিনা আসছে, মানে আরেক জুলুমবাজ আসছে। সেটা তো উনি করতে পারে না। উনি প্রথম দিনই বইলা ভালাইছিল না মাস্টার মাইন্ডের কথা। উনি বিদেশে যায় ওই যে দেখায় ভালাইছিল ইনি মাস্টার মাইন্ড, এটা আমাদেরকে দেখাইছে। আসল মাস্টার মাইন্ড ভাই উনার মগজের ভিতরেই আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। উনার ওই কথাটা খালি মনে কইলেন, কোন কথাটা? রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে। তার মানে কি জানেন, নতুন বাংলাদেশের জন্ম হতে যাচ্ছে। আর নতুন বাংলাদেশের সঙ্গে এই 24-এর সঙ্গে যারা 71-কে মিলাইতে চাইবেন, তারা ভুল করবেন, মারাত্মক ভুল করবেন। তারা যদি সেই 71-এর রাজাকারের বিচার এখন চান, তাহলে ভাই এই দেশটা গত 54 বছর যারা চালাইছেন তাদের রেকর্ডও সামনে চলে আসবে। তাদেরকেও জবাবদিহির মধ্যে আসতে হবে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু কি আওয়ামী লীগ এই দেশের টাকা পয়সা লুট করছে আর কি কেউ করে নাই? বিদেশি পত্রিকায় হেডলাইন হয় নাই, বাংলাদেশের পত্রিকায় হেডলাইন হয় নাই, তারা কারা? তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না? কারণ 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময় যে বাংলাদেশ পাইছেন, ওই বাংলাদেশের টাকা পয়সা আপনারা কারা লুট করছেন, বাংলাদেশ নিয়ে কারা ষড়যন্ত্র করছেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদেরকে গোলাম বানাইবার চেষ্টা যারা করছেন, কাউকে মুক্তি দেওয়া হবে না ভাই, কেউ মুক্তি পাবেন না। এই সরকার জনগণের সরকার কিনা, বর্তমান সরকার জনগণের সরকার কিনা, এইটার জন্য তো হ্যাঁ না ভোট দিতে হবে। এমন না তো হ্যাঁ না ভোট এই বাংলাদেশের প্রথম, হ্যাঁ না ভোট এই দেশে 3 বার হয়েছে, 3 বার। প্রথম করছে শহীদ জিয়াউর রহমান, এই হ্যাঁ না ভোট দিয়া উনি ক্ষমতায় বসছে। তারপরে করছে এরশাদ সাহেব, এই হ্যাঁ না ভোট দিয়া ক্ষমতায় বসছে। তারপরে শেখ হাসিনা আইসা প্রেসিডেন্টকে সরাইয়া প্রধানমন্ত্রী সর্বা, এই ব্যাপারটা কিভাবে করছে? এই হ্যাঁ না ভোট দিয়া। তাহলে আজকে নতুন বাংলাদেশের জন্য হ্যাঁ না ভোট হইতে অসুবিধা কি? না মানি কি জানেন? না মানি নতুন বাংলাদেশ হইতে দেব না। না মানি দেশের টাকা পয়সা যারা লুট করে চলে গেছে তাদের বিচার চাই না। না মানি 1400 শহীদের মায়ের কান্নাকে না বইলা দেওয়া। না মানি এই যে 40,000 পঙ্গু হয়েছে, এই পঙ্গুদেরকে আবার পঙ্গু করে দেওয়া। না মানি তো সেইটাই বোঝায়। আর হ্যাঁ মানি বোঝায় নতুন একটা বাংলাদেশ। আর এই চাওয়াটা শুধু কোনো দলের না ভাই, হ্যাঁ না ভোট দিলেই বুঝতে পারবেন। 90% মানুষ হ্যাঁ বলবে, 90%। আপনি প্রশ্ন করতে পারেন সবচেয়ে বড় দল আওয়ামী লীগ হ্যাঁতে ভোট দিবে না, নাতে ভোট দিবে না। আপনার ধারণা ভুল। ওরা মনে মনে বুঝা ফেলাইছে এরা যদি আবার আসে আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এখনই তো দিচ্ছে না, গত 15 মাসই তো দেয় নাই। ওরা একটা জিনিস বুঝা ফেলাইছে, হ্যাঁতে ভোট দিলে আমরা শান্তিতে থাকতে পারবো, এইটাই হবে। না হলে একটা বিশ্ববিদ্যালয়ে ওই রেজাল্ট আসতো না, তো ওই ফলাফল আসতো না। আসতো কি ভাই? ওইখানে কি ছাত্রলীগের ভোটার ছিল না? নিশ্চয়ই ছিল। ছাত্র দলেরও তো ছিল। ছাত্র দলের, ছাত্রলীগের অনেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে সব ধর্মের মানুষই ভাই সিদ্ধান্ত নিয়ে নিছে। একটু আগে দেখলাম আমাদের সনাতনী ধর্মের ভাই বোনেরা ঢোল বাজাইতে জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য কি আপনারা এই বাংলাদেশে কোনোদিন দেখছেন? সনাতন ধর্মের মানুষ ওনারা জামাত ইসলামের ব্যানার নিয়ে রাস্তায়। আরে স্বয়ং জামাত ইসলামই তো রাস্তায় দাঁড়াইতে পারতো না নিজের ব্যানার নিয়ে, দাঁড়াই দিত, গায়েব হয়ে যেত, গুম হয়ে যেত। দেখছেন কতটা বদলে গেছে? দেশ বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে। মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে, আশার আলো জাগতেছে, মানুষ আলো দেখতে পাচ্ছে। আলো আপনারা অন্ধকারে টাইনা নিতে পারবেন না, লেখা রাখেন নিতে পারবেন না। আল্লাহর উপরে বিশ্বাস রেখা বলতেছি, জয় হবে হ্যাঁ ভোটের, জয় হবে বাংলাদেশের জনগণের, জয় হবে নতুন বাংলাদেশের। একটা অকল্পনীয় আনইমাজিনেবল ঘটনা ঘটে গেছে। আপনি গা শিউরে উঠবেন, যেটা কি?
বিএনপি নেতাদের বিদেশ যাত্রায় বাধা একজনের ক্ষেত্রে ঘটেছে, আর অনেকের নাম আছে তালিকায়। সরকারের রানিং উপদেষ্টা বিদেশ যেতে পারবে না। ইউনূস সরকার হঠাৎ ইউনূস সরকারকে সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে নতুন প্রধান উপদেষ্টা রেডি করেছেন আমেরিকার এক কথিত ভুয়া গোয়েন্দা সংস্থার এজেন্টের যোগসাজশে। চুপ্পুর সাথে বৈঠক করেছে, তলে তলে সেনাপ্রধানও জড়িত ছিল, তবে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল সাবেক সেনাপ্রধান এই তালিকায় পড়েছে। সরকার সব জেনে গেছে, এখন ইমিগ্রেশনে তাদের নাম, বিদেশ যেতে পারবে না। তদন্তের পরে হয়তো বা ধরবেও। আমি অবাক হব না যদি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা ধরা পড়ে, গ্রেপ্তার। আপনারা অলরেডি শুনেছেন যে বিএনপি নেতা এহসানুল হক মিলন, আমি তাকে শ্রদ্ধা করি, অত্যন্ত শিক্ষিত ভদ্র ভালো মানুষ, কিন্তু বিএনপি তো করেন। তিনি চিকিৎসার জন্য বিদেশ যাবেন, বিদেশ যেতে দেওয়া হয়নি, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে কিন্তু বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, বিএনপি হাউকাউ করার কথা। হ্যাঁ, ইউনূস সরকার আমলে বিএনপি নেতাকে বিদেশ যেতে দেওয়া হবে না, এত বড় সাহস কার? সরাসরি তারেক রহমানের উচিত ফোন দেয়া ইউনূসকে, যে আপনি কি শুরু করেছেন? আমার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের দৌড়ে যাওয়া উচিত ছিল, এবং এহসানুল হক মিলনকে ডেকে নিয়ে ইউনূসের ক্ষমা চাওয়া উচিত ছিল যে স্যার ভুল হয়েছে, আপনার এই ভুলের কারণে যেতে দেওয়া হয়নি, সরি আপনি যান। কিন্তু না, সবাই চুপচাপ, একটা উত্তেজনাকার পরিস্থিতি, কেউ কোনো কথা বলছে না, বিএনপি চুপ। এহসানুল হক মিলন একা একটা সংবাদ সম্মেলন করেছে, বিএনপির কেউ তার পক্ষে কথা বলছে না, অথচ এটা নিয়ে তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন সবার হাউকাউ করার কথা। কেন সবাই চুপ? কারণ তারা জানে তারা আকাম করেছে। কি আকাম? আমার দেশ সব ফাঁস করে দিয়েছে মাহমুদুর রহমান। খবর, এনআইতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য, টার্গেট ইউনূস সরকারের পতন। মানে ইউনূস সরকারের পতন ঘটাতে একটা বিরাট গোষ্ঠী নানান তৎপরতা চালিয়েছিল, অন্য একজনকে প্রধান উপদেষ্টা বানাবে, সেই প্রধান উপদেষ্টার নামও রেডি করেছিল। তা আমি এটা আশ্চর্য না, এটা আওয়ামী লীগ পন্থী অনেক ব্যবসায়ী, সাবেক সেনা অফিসার, অনেকে এর সাথে জড়িত, জড়িত থাকবে, এটা ভেরি সিম্পল। কিন্তু বিএনপি জড়িত, বিএনপি পন্থী উপদেষ্টারা সরকারের, তারাও জড়িত। আশ্চর্য। হ্যাঁ, এই জন্যই বলছি অকল্পনীয়। এটা ঘটেছে এবং তার অ্যাকশন শুরু হয়ে গেছে। কি অ্যাকশন? এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এর বাইরে কোনো কারণ নেই। এহসানুল হক মিলনকে বিদেশ যেতে দেওয়া হয়নি, আমার দেশ বলেছে হয়তো এই কারণে, যোগসাজশ থেকে থাকতে পারে, কিন্তু আমি বলছি এটাই নিশ্চিত। আর শুধু এহসানুল হক মিলন না, আরো অনেকের নাম অলরেডি সরকার এয়ারপোর্টে দিয়ে রেখেছে, ব্ল্যাক লিস্টে, এরা যেতে পারবে না। তাহলে বিএনপি কি বুঝতে পারছেন? তলে তলে ইউনূস সরকারকে হটাতে চায়, এই হচ্ছে বিএনপি। এটা তো ফজু পাগলা স্পষ্টই বলেছে। ফজলুর রহমানের বক্তব্যে কি আপনার বুঝতে অসুবিধা আছে? আমার মনে হয় যে ফজু পাগলাও বিদেশ যেতে পারবে না, সরকারের কিছু উপদেষ্টাও যেতে পারবে না। সন্দেহের তালিকায় ওই যে জামাত যে 5 জন উপদেষ্টার কথা বলেছে, তার মধ্যে আমি একজনের কথা বলি, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বিএনপির একদম মির্জা ফখরুলের বন্ধু, তাকে ঘিরে বিএনপির ষড়যন্ত্রটা আবর্তিত হয়েছে। সম্ভবত মির্জা সালাউদ্দিন আহমেদ ব্ল্যাক লিস্টে পড়েছেন, উপদেষ্টা হিসেবে আছেন কিন্তু ব্ল্যাক লিস্টে পড়েছেন সম্ভবত। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম, এও অনেক আগে থেকে বাটপারি করে, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল একটা সময়। সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এর মধ্যে দিয়ে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে। কারণ এই কাজ যদি করে, এটা রাষ্ট্রদ্রোহিতা, একে ধরে ফাঁসিও দেওয়া যায়। এটা তদন্ত চলছে, বিএনপির অনেক নেতা সরকারের জালে অলরেডি আটকা, অনেকে ফেসে যাবেন। তবে সরকার যে এখনই তাদেরকে ধরে জেলে টেলে নিবে তা না, সময় হলে যখন প্রয়োজন হবে বিএনপিকে দুর্বল করার, বেশি বাড়াবাড়ি করবে। এই জন্য গণভোটের বিরুদ্ধে নানান বিষয়ে যে জামাত রাজপথে নামে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে, বিএনপি তেমন কিছু পারছে না। কেন পারবে না? বিএনপির পক্ষে সম্ভব নয়, কারণ বিএনপির দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূসের হাতে, চালাকি করলেই ফাঁসিয়ে দিবে। বিএনপির শুধু এই দুর্বল পয়েন্ট না, বিএনপির নানান দুর্বল পয়েন্ট ডক্টর ইউনূস সরকারের হাতে, নানান। যেমন বিএনপির বড় নেতাদের দুর্নীতি, নারী কেলেঙ্কারি, শুধু সরকার না, সরকার সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যদের হাতে আছে। বিএনপির সব নেতারা চাঁদাবাজের সাথে জড়িত, এই সব ডেটা আছে সরকারের কাছে। এর মানে আসলে বিএনপি ইউনূসের বর্ষি গিলেছে অনেক আগেই। এখন ইউনূস যতটুকু ঢিল দেন, বর্ষি ততদূর যায়। যখন টান দিবেন প্রয়োজন হবে তখন, কারণ নাক তো বর্ষিতে আটকা, টান দিলেই চলে আসবে। এই জন্য বিএনপি রাজপথের আন্দোলন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিছু কান্নাকাটি করবে, কিছু মাইক সামনে নিয়ে। বিএনপি আসলে ধরা। নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের ল্যাংটা ভিডিও নাকি আছে ইলিয়াসের কাছে, আরো অনেক নেতার আছে। এখন তো ছাড়বেন না, যখন প্রয়োজন হবে তখন ছাড়বেন, এমন সময় ছাড়বেন একদম জয় বাংলা হয়ে যাবে। ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন, আপনি বুঝবেন ঝাড়ু মিছিলের ফল কত প্রকার ও কি কি। আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের শক্ত চালে দিশেহারা 3 দল, চিফ জাস্টিস, সেনাপ্রধান কি চান? যে এই সরকারকে আসলে উচ্চাঙ্গ সঙ্গীত গাইবার জন্য জনগণ ক্ষমতায় পাঠিয়েছে রণসঙ্গীত বা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সঙ্গীত গাইবার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে শক্ত চাল দিয়েছেন বা দৃঢ় অবস্থান নিয়েছেন, এটা
নিঃসন্দেহেই বলা যায়। জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যেটা সুবিবেচনা প্রসূত, দূরদর্শী বা প্রাজ্ঞ মনে করেছে, ঠিক তেমন করেই জুলাই সনদের সুপারিশ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছে। এখন দেখুন, রাজনৈতিক দল যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা কিন্তু একটা প্রতিজ্ঞার মধ্যেও স্বাক্ষর করেছে যে এই সনদ বাস্তবায়নে যে কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে পারবেন। এখন এখন রাজনৈতিক দলগুলো পড়েছে বিপাকে। চূড়ান্ত পর্যায়ে যে সুপারিশ মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে তাতে অনেকেরই মন খারাপ বা অনেকে ভিন্ন চিন্তা করছেন। কিন্তু অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূসের হাতে সব ক্ষমতায় আছে, তিনি চাইলে ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন করতে পারেন জুলাই সনদ, আবার তিনি যদি চান রাজনৈতিক দলগুলোর কথাও শুনতে পারেন। এখানে প্রিয় দর্শক, 3টি ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা লিখে রাখুন অথবা বিশ্বস্ত সূত্র মারফত আমরা যে তথ্য পেয়েছি সেগুলো উপস্থাপন করছি। প্রথম ঘটনা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা এর আগে জুলাই সনদ স্বাক্ষর করেনি, অনেক অভিযোগ ছিল এই সনদ নিয়ে, সেই অভিযোগ ইতিমধ্যে ভেঙে গেছে। খুব শিগগিরই 2-1 দিনের মধ্যে তারা জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট চেয়েছিল জামাত, এনসিপিরও এই বিষয়ে মতামত ছিল, কিন্তু এখন বা এই মুহূর্তের খবর হচ্ছে যে এনসিপি বিএনপির কণ্ঠে সুর মিলিয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চাচ্ছে বা 2-1 দিনের মধ্যে এই অভিপ্রায় তারা প্রকাশ করবে। তার মানে গণভোট কখন হবে এই ইস্যুতে মিলে যাচ্ছে এনসিপি এবং বিএনপি। জামাত খানিকটা একা পড়ে যাচ্ছে এক্ষেত্রে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে দেশের বাইরে থেকেই একটি মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন, যদি নির্বাচনের আগে গণভোট না হয় তাহলে এই জুলাই সনদের 1 পয়সারও দাম নেই। ঠিক এভাবেই তিনি মন্তব্য প্রকাশ করেছেন। এখন তাহলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ভারসাম্য রক্ষা করবেন? অথবা চিফ জাস্টিস এবং সেনাপ্রধান তারাই বা কি ভাবছেন? কারণ এই নির্বাচন হতে অবশ্যই চিফ জাস্টিস এবং সেনাপ্রধানের ভূমিকা রয়েছে। তারা রাষ্ট্রের 2টি অঙ্গের প্রধান হিসেবে অবশ্যই তাদের মতামত গুরুত্বপূর্ণ, তবে রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তি হিসেবে অবশ্যই প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের প্রতি নিজেদের একমত হওয়াও অত্যন্ত জরুরি, বা এটাই হচ্ছে রাষ্ট্রের সৌন্দর্য এবং আনুগত্য। যাই হোক প্রিয় দর্শক, এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মধ্যবর্তী অবস্থান নিতে যাচ্ছেন। নোট অফ ডিসেন্ট নিয়ে যে কথা চলছে, যে ঐক্যমত্য কমিশনের আলোচনায় নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেক দলই, সবচেয়ে বেশি দিয়েছে বিএনপি, কিন্তু এই নোট অফ ডিসেন্ট গুলো থাকবে বলেই আসলে জুলাই সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে সব রাজনৈতিক দলের বা যারা স্বাক্ষর করেছেন, কিন্তু এখন নোট অফ ডিসেন্ট নেই। তাহলে মোহাম্মদ ইউনূস কি নোট অফ ডিসেন্ট কি আবারও পুনর্বহাল করবেন? এটা একটা প্রশ্ন। গণভোট তিনি কখন দিবেন বা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন বা কার্যকর করবেন? দেখুন, যদি একটি মধ্যবর্তী সিদ্ধান্ত নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে যেটা করতে যাচ্ছেন বা আমরা বিশ্বস্ত সূত্র মারফত জানতে পারছি যে নোট অফ ডিসেন্টকে তিনি আর পুনর্বহাল করবেন না। অর্থাৎ যে যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে সেগুলো ঐক্যমত্য আকারেই বাস্তবায়নের জন্য জুলাই সনদের উপর গণভোট তিনি দিবেন। তবে গণভোট কখন দিবেন সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট তিনি দেবেন, এমনটি শোনা যাচ্ছে, আগে দেবেন না। এটা মোটামুটি আমরা স্পষ্ট হয়েছে। যদিও জামাত এই বিষয়ে একাত্তা, তারা এখনো আন্দোলনে রয়েছে, তারা নভেম্বরে এই গণভোট চাইছে। প্রিয় দর্শক, এইরকম মধ্যবর্তী অবস্থানে একেবারে পরিপূর্ণভাবে যেমন খুশি হবে না বিএনপি বা এনসিপি, অন্যদিকে জামাতও খুশি হতে পারবে না। কিন্তু মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ভাজন এবং সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলোর দিকে কোনো রকম না তাকিয়ে তাই করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রতিশ্রুতি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে এখন